हेलो स्टूडेंट्स वेलकम टू LR क्लासेस আমি সোমা জস। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর বাংলা যে বইটা রয়েছে সেই বই থেকে 22 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব। তো 22 নম্বর অধ্যায়টার নাম কি? 22 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে হাবুর বিপদ। তো এই হাবুর বিপদ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব এবং এই আলোচনাটার মাধ্যমেই আমি হাবুর বিপদ কিভাবে এসেছিল, কার মাধ্যমে, সেই বিপদ সে কীভাবে কাটালো, এই সমস্ত কথা আমি তোমাদের আজকে বলবো এবং কিছু প্রশ্ন উত্তরও তোমাদের দেব। তো এই হাবুর বিপদ নিয়ে আলোচনা শুরু করার আগে আমি এই হাবুর বিপদ যিনি লিখেছেন লেখক অজেয় রায়, এনার সম্বন্ধে দু চার কথা বলছি। তো লেখক অজেয় রায়ের জন্ম হচ্ছে 1937 সালে এবং তিনি মারা যান 2008 সালে, অর্থাৎ জন্মগ্রহণের সালটা কত? 1937 এবং তিনি দেহত্যাগ করেছিলেন কবে? 2008 সালে। তার জন্মস্থান হচ্ছে শান্তিনিকেতন, অর্থাৎ লেখক অজেয় রায়ের বসবাস করার যে জায়গাটা মানে জন্মেছিলেন যে জায়গাটা সেটার নাম হচ্ছে শান্তিনিকেতন এবং তিনি এই শান্তিনিকেতনেতেই বসবাস করতেন। শিশু ও কিশোরদের জন্য বিজ্ঞানভিত্তিক ও দুঃসাহসিক অভিযানের গল্প লেখায় দক্ষ ছিলেন। কি বলছে? শিশু ও কিশোরদের জন্য, মানে শিশুদের মন বোঝানো যেসব দুঃসাহসিক অভিযানের গল্প বা বিজ্ঞানভিত্তিক গল্প সেগুলো শিশুরা কিভাবে বুঝবে সেই হিসেবে লেখার থেকে তিনি ছিলেন একদম খুবই পারদর্শী মানুষ। অর্থাৎ শিশুদের মতো করে লেখা, আমরা বড়রা যেটা বুঝছি সেটা যে শিশুরাও বুঝবে এরকম তো হয় না, শিশুদেরকে আরও খুব ভালো করে বোঝাতে হয়। তো সেই শিশুদের মনোপযোগী লেখার ক্ষেত্রে তিনি ছিলেন খুবই দক্ষ মানুষ। তারপর কি বলছে? বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে তার ছিল চাক্ষুষ পরিচয়। যেহেতু তিনি শান্তিনিকেতনের মানুষ ছিলেন তাই শান্তিনিকেতনের যেসব এলাকা যেমন বোলপুর, শান্তিনিকেতন, সোনাঝুরি, প্রান্তিক, এইসব যে এলাকাগুলো এগুলো সবই হচ্ছে এক একটা গ্রাম্য প্রকৃতি নিয়ে তৈরি। তো এই শান্তিনিকেতনে বসবাস করার মারফত তিনি এই বাংলার গ্রাম্য জীবনটাকে, অর্থাৎ গ্রামের প্রকৃতি, তার মানুষজন, সেই মানুষজনের আচার ব্যবহার, রীতিনীতি, এ সমস্ত কিছু তিনি চাক্ষুষভাবে দেখেছিলেন, অর্থাৎ নিজে স্বচক্ষে দেখেছিলেন এবং সেগুলোকে তিনি খুব সুন্দরভাবে তার লেখার মধ্যে তুলে ধরেছিলেন। অভিনেতা হিসেবেও তার খ্যাতি ছিল, অর্থাৎ তিনি যে শুধু শিশু কিশোর বা প্রাপ্তবয়স্কদের জন্য লেখালেখি করতেন এরকম নয়, তিনি খুব ভালো অভিনয়ও করতেন। সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা প্রভৃতি ছোটদের পত্রিকায় তিনি নিত্য নৈমিত্তিক অর্থাৎ নিয়মিতভাবে লেখালেখি করতেন। অর্থাৎ লেখক অজেয় রায় আমরা যেটা বুঝতে পারছি তিনি শিশুদের মনের ওপর বেশি জোর দিয়েছিলেন। তাই শিশুদের যেসব কবিতা যেগুলো কি সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা এগুলো সমস্ত হচ্ছে শিশুদের লেখা পত্রিকা। এই সব পত্রিকার মধ্যে তিনি নিয়মিত লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো মুঙ্গু, কেল্লা পাহাড়ের গুপ্তধন, আমাজনের গহনে ইত্যাদি। অর্থাৎ এই লেখাগুলো হচ্ছে সবই একটা দুঃসাহসিক অভিযানের গল্প, যেমন কেল্লা পাহাড়ের গুপ্তধন, আমাজনের গহনে, এগুলো হচ্ছে দুঃসাহসিক রচনা। তাহলে এই সব রচনার দিক থেকে তিনি ছিলেন খুবই পারদর্শী মানুষ। তো এবার আমি তোমাদের হাবুর বিপদ যে গল্পটা সেইটা নিয়ে দু চার কথা তোমাদের সাথে আলোচনা করব। তো হাবুর বিপদ বুঝতেই পারছো, হাবু একটা ছেলের নাম। তো এই গল্পটা একটা স্কুলের ক্লাসরুমের ভেতরের ঘটনা নিয়ে গল্প। সেই গল্পের মধ্যে কিছু চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো দেখো আমি লিখে রেখেছি। যেমন হচ্ছেন সুধীর বাবু, তিনি হচ্ছেন ক্লাসের স্যার। এছাড়াও ছাত্রদের মধ্যে রয়েছে হাবুল, প্রফুল্ল, নিতাই, তিনকড়ি, হরিপদ এবং প্রশান্ত। প্রশান্ত হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়। এছাড়াও ক্লাসে আরও সব ছাত্ররা রয়েছে, তাদের মধ্যে রয়েছে হাবুলচন্দ্র, প্রফুল্ল, নিতাই, তিনকড়ি ইত্যাদি। এদের প্রত্যেককেই ক্লাসে স্যার এক একটা বিষয় নিয়ে রচনা লিখতে দিয়েছিলেন, যেটার নাম হচ্ছে বর্ষাকাল। সে বাংলাদেশে বর্ষাকাল নিয়ে যে রচনা লিখতে দিয়েছিল, ক্লাসের মধ্যে স্যার ঢুকে সেই রচনাটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন। এবং তিনি সেই আলোচনাটা কেন করছিলেন?
যাতে রচনাটা তিনি বাড়িতে পড়া দেওয়ার পর এক একজন কীভাবে লিখে এনেছে সেটা প্রতিটা ছাত্রই জানতে পারে। তাদের লেখার মানও বাড়বে, তাদের অভিজ্ঞতা বাড়বে এবং কে কেমন লিখছে, কার ভাষা কতটা সুন্দর সেটা প্রতিটা ছাত্ররই পক্ষেই জানাটা সম্ভব হবে। এইভাবেই স্যার প্রথমে প্রফুল্লকে জিজ্ঞেস করে বাংলাদেশে বর্ষাকাল সম্বন্ধে সে কী লিখেছে। সে তখন প্রফুল্ল ক্লাসে উঠে দাঁড়িয়ে সে তার রচনা বলতে শুরু করলে স্যার তাকে থামিয়ে দেন এবং তিনি এটাও বুঝতে পারেন যে তিনি একটা ভুল জায়গায় প্রশ্নটা করেছেন। কেন না, প্রফুল্ল একটা বই থেকে পুরোপুরি কপি করে সেই রচনাটা লিখে এনেছে, তাতে তার নিজস্ব কোনো অভিজ্ঞতাই নেই। তো সেই সময় সে প্রফুল্লকে থামিয়ে দেয় স্যার এবং বসে থাকতে বলে। এইভাবে তিনি এক এক সবাইকে, নিতাইকে, তিনকড়িকে এক এক করে সবাইকেই প্রশ্ন করতে থাকেন এবং সবার রচনাগুলোই তিনি শুনতে থাকেন। ঠিক এরপরেই হাবুল যখন সেই রচনা পড়ে, স্যার যখন তাকে রচনাটা ধরে তখন সে রচনাটা পুরো নিজের অভিজ্ঞতা থেকে বলতে থাকে। কেন না, তার খাতায় কিছু লেখা ছিল না। সে তার আগের দিন সন্ধ্যাবেলায় মেলা দেখতে গিয়েছিল বলে সে ক্লাসের পড়া করেনি, তার খাতায় কিছু লেখা ছিল না, তাই সে মুখের সামনে খাতা ধরে থাকলেও সে তার নিজস্ব অভিজ্ঞতায় তার বাংলাদেশে বর্ষাকালে তার কি সে নিজের চোখে দেখেছে সেই পুরো প্রাকৃতিক দৃশ্যকে তিনি হাবুল স্যারের সামনে তুলে ধরেছিল। সেখানে সে বলেছিল যে বাংলাদেশে গ্রামের বর্ষাকাল আর শহরের বর্ষাকালের মধ্যে কতটা তফাৎ থাকে। গ্রামে বর্ষাকাল হলে রাস্তাঘাটে জল জমে যায়, কাদা হয়, নদীতে বান ডেকে আসে, সেই সময় বহু মানুষ নদীর বানেতে বহু মানুষের ঘরবাড়ি ভেসে যায়। অনেকেই আছে যারা ঘরের মাথার ছাদটা তাদের চলে যাওয়ার ফলে তারা ঘরে বসবাস করে না, কিছু কিছু মানুষ হাবুলদের বাড়িতে এসেও বসবাস করে। সেই সব কথা সে লিখেছিল এবং সে এটাও শুনেছিল বা কাগজে পড়েছিল বলে সে জেনেছিল যে শহরের রাস্তাঘাটে জল জমে কিন্তু সেখানে নদীতে বান ডাকে না, শহরের রাস্তাঘাটে বর্ষাকালে রাস্তায় কাদা হয় না। এইভাবে সে গ্রামের বর্ষাকাল আর শহরের বর্ষাকালের পার্থক্যটাও কিন্তু স্যারকে বুঝিয়েছিল। কিন্তু যখন স্যার হরিপদকে বলে যে সবার খাতায় এক এক করে নিয়ে এসে আমার কাছে জমা দাও, যেটা স্যারের নিত্য নৈমিত্তিক কাজ, যে প্রত্যেককে বাড়ির কাজ দেবেন এবং তিনি খাতাগুলো নিয়ে আসেন, বাড়িতে গিয়ে সেই খাতা তিনি সঠিক নির্ধারণ করে দেন, কার কি ভুল হয়েছে না হয়েছে তিনি সেগুলো ঠিক করে দেন। তো সেই সময় যখন হরিপদ খাতা নেয়, সব ছাত্ররাই খাতা দিয়ে দিলে হাবুল কিন্তু খাতা দিতে চায়নি। যখন হাবুলের খাতাটা হরিপদ কেড়ে নিয়ে স্যারের কাছে দেয় তখন স্যার খাতাটার ওপরে মলাটে বীজগণিত খাতা লেখা আছে বলে ভেবেছিল যে এটা হাবুল অন্য খাতায় রচনা লিখেছে বলে হয়তো সে স্যারকে দিচ্ছে না। কেননা যে স্যার যদি তাকে বকে, এইভাবে হাবুল ভেবেছিল তার একটা বিপদ আসতে চলেছে। প্রথম বিপদ হচ্ছে সে রচনা লেখেনি বলে স্যার হয়তো তাকে বকবে, কিন্তু যখন সে রচনাটা বলতে শুরু করে তখন স্যার তার বুঝতেও পারেনি যে সে রচনা লেখেনি। স্যার ভেবেছিল সে পুরোপুরি নিজের অভিজ্ঞতা থেকে রচনা লিখেছিল। প্রথম বিপদ কাটিয়ে উঠলেও পরবর্তী সময় যখন হরিপদর মারফত সবার খাতা নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় হাবুলের মাথার ওপর আরেক বিপদের কাঁটা ঝুলছিল। তখন হাবুল খাতা দিতে না চাইলেও স্যারের কাছে সেই অঙ্ক খাতাটা গিয়েই কিন্তু পৌঁছেছিল। তো তখন স্যার তাকে বকেছিল যে কেন তুমি অন্য খাতায় লিখবে, তুমি একটা সাদা পাতাতে লিখতে পারতে, পরে তুমি রচনার খাতায় তুলতে পারতে। এইসব বলা বলি করতে করতে স্যার দেখে যে পুরো খাতার পাতা তিনি উল্টে শেষ করে ফেলেছেন, কিন্তু লেখা তিনি কোথাও দেখতে পাননি। তখন হাবুল বুঝতে পেরেছিল যে স্যার এবার তাকে নিশ্চয়ই বকুনি দেবেন, মারধর করবেন, ক্লাস থেকে হয়তো বেরও করে দেবেন, এমনকি তার বাবাকেও হয়তো স্কুলে চিঠি দিয়ে ডাকা হতে পারে তার এই কর্মকাণ্ডের জন্য। কিন্তু যখন স্যার হাবুল যেহেতু নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছিল, তাই স্যার মনে মনে তার লেখা শুনে বা তার পড়াটা শুনে খুবই খুশি হয়েছিল। তাই হাবুলের যে অন্যায়টা, যে সে খাতায় না লিখেও যে সে স্যারের সামনে সমস্তটা বলেছে, সেই অন্যায়টা স্যার স্বীকার করলো, তাকে কিন্তু সে মাফ করে দিয়েছিল। সে সুধীরবাবু হাবুলকে কিন্তু মাফ করে দিয়েছিল এবং মনে মনে খুশি হয়েছিল যে একটা ছেলে যে না লিখেও পুরোপুরি মনে ওপর বিশ্বাস রেখে, তার চোখের ওপর বিশ্বাস রেখে পুরো অভিজ্ঞতার মারফত সে একটা রচনাকে পুরোপুরি বলতে পেরেছে।
তাই সে তার লেখাটাও কিন্তু তার খুবই সুন্দর হবে। এবং স্যার এটাও ভেবেছিল যে হাবুলকে যদি মানে খুব একটা গাইডেন্সের মধ্যে রাখা যায় তখন কিন্তু সে ভবিষ্যতে হয়তো একজন বড় সাহিত্যিকও হতে পারে। স্যার কিন্তু হাবুলের পক্ষে এতগুলো কথা ভেবেছিল, কিন্তু তার এই অন্যায়ের জন্য স্যার কিছুটা শাস্তিও তাকে দিয়েছিল, কিন্তু সেটা খুব বেশি বড় নয়। তাকে বলেছিল যে তুমি রচনার খাতা করবে এবং রচনাটা যেন পরের দিন ক্লাসে লিখে এনে তাকে দেখানো হয়, অর্থাৎ স্যারকে দেখানো হয়। এই শাস্তিটা সে পেয়েছিল। তাই হাবুর আমরা এই পুরো গল্পটা পড়ে যেটা জানতে পারি যে স্কুলে ঢোকার সময় থেকে, গরমকালে যে মর্নিং স্কুল হচ্ছে সেই মর্নিং স্কুল ঢোকার সময় থেকে যে ক্লাস শেষ হয়ে স্যারের যে শাস্তিটা, সেই সমস্ত কিছুর মধ্যে হাবুর পরপর 3খানা বিপদ এসে জুটেছিল। কিন্তু যখন সে স্যারের কাছ থেকে শাস্তি পেল, তার বিপদ থেকে সে উদ্ধার হলো, তখন তার মনে হলো যে সে এ যাত্রায় বেঁচে গেল এবং তার বিপদটা বাড়তে পারতো কিন্তু অতটাও বাড়লো না। এইটাই হচ্ছে গল্পের একটা মূল সারসংক্ষেপ আমি তোমাদের বলে দিলাম। বইয়েতে তোমরা গল্পটা আরও ভালো করে খুঁটিয়ে পড়বে। এর মধ্যে ধরো ফার্স্ট বয় প্রশান্তকে রচনা পড়তে বলা হয়েছে, তিনকড়িকে বলা হয়েছে, নিতাইকে বলা হয়েছে। সেগুলো কি বলা হয়েছে না হয়েছে সেগুলো তোমরা গল্পের মধ্যে আরও খুঁটিয়ে পড়ে নেবে। কিন্তু আমি যে মূল সারসংক্ষেপ যেটা, যে কেন হাবুর বিপদ বলে এই গল্পটার নামকরণ করা হয়েছে, সেটা যে কতটা যুক্তিযুক্ত, কতটা সার্থকতা লাভ করেছে, সেইটা আমি তোমাদেরকে বলে দিলাম। যেহেতু হাবুর বিপদ এসেছিল তাই গল্পের নামকরণটা আমার মনে হয় যে গল্পের নামকরণটা যথাযথ যুক্তিপূর্ণ একটা নামকরণ লেখক দিয়েছেন। তো এইটা হচ্ছে হাবুর বিপদ গল্পের সারসংক্ষেপ। এরপর আমি কিছু প্রশ্ন দেখো বোর্ডের মধ্যে লিখে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি হচ্ছে, নিতাই শাস্তি পেল কেন? প্রথম প্রশ্ন আমি যেটা বলছি, নিতাই হচ্ছে হাবুর বিপদ গল্পের লেখক অজেয় রায় যে গল্পটা লিখেছেন হাবুর বিপদ, সেই হাবুর বিপদ গল্পের একজন স্কুল ছাত্র হচ্ছে নিতাই। সে শাস্তি কেন পেয়েছিল? যখন সুধীরবাবু ক্লাস নিতে ঢুকেছিলেন, তিনি পড়া দেখতে চেয়েছিলেন, বাংলাদেশের বর্ষাকাল রচনাটা তিনি পড়া দিয়েছিলেন এবং তিনি সেই পড়াটা দেখতে চেয়েছিলেন। তখন তিনি নিতাইকে সেই পড়াটা ধরলে তখন নিতাই বলে যে সে সেই রচনাটা লিখতে পারেনি। তার কেন পারেনি এই প্রশ্নটা করাতে সুধীরবাবু জানতে পারেন যে নিতাইয়ের মায়ের খুব শরীর খারাপ, জ্বর সর্দি কাশি হয়েছিল এবং সারা দিনরাত তার মায়ের ডাক্তার বদ্যি ওষুধপত্র আনার জন্য সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে তার পড়াতে মন দিতে পারেনি। তার দুই দিদি এবং বাবা তাকে সাহায্যও করতে পারেনি, সে একাই সব কিছু করছিল। তার বাবা খুবই ব্যস্ত হয়েছিল, তাই তাকে কেউ সাহায্য করার মতো ছিল না। তাই এত সব কাজকর্ম মায়ের সেবা করার পর সে আর পড়াটা তৈরি করতে পারেনি। এটা স্যারকে জানানোর পর স্যার পরবর্তীকালে নিতাইকে জানায় যে তুমি তাহলে এতটাই মিথ্যেবাদী, কেননা স্যার তার আগের দিন রাত্রিবেলায় যা দেখেছেন যে নিতাইয়ের মা গোসাই বাড়িতে কীর্তন শুনতে গিয়েছিলেন। তো সেই মিথ্যে কথা বলার জন্য সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিল। প্রথমত সে রচনাটা লেখেনি, তাতে যদি তার শাস্তি মুকুব হতো, সে যেহেতু মিথ্যে কথা বলেছিল তাই তার শাস্তিটা বেশি হয়েছিল এবং সুধীরবাবু তাকে শাস্তি দিয়েছিলেন। এরপর কি আছে, এরপর দেখো বলছে স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর কি মনে হচ্ছিল। স্কুলের গেটটা, স্কুল কখন শুরু হয়েছিল? স্কুল শুরু হয়েছিল গরমকালে। আমরা গল্পের প্রথমেই দেখব যে গরমকালে সকালে স্কুল শুরু হয়েছিল এবং 7টাতেই স্কুল বসার সময়, সেই সময় ঘন্টা পড়ে। তো সেই সময় হাবু তার স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল এবং তার মনে হচ্ছিল সে বাড়ি ফিরে চলে যাক, কিন্তু তার এটাও ভয় লাগছিল যে যদি সে আজকে স্কুল কামাই করে বাড়ি ফিরে যায় তাহলে কালকে যখন সে স্কুলে আসবে তাহলে তার বাবার একটা চিঠি লাগবে, কেন সে অনুপস্থিত ছিল সেটার কারণ হিসেবে তার বাবাকে একটা চিঠি লিখে জানাতে হবে। তাতে তার আরও বিপদ বাড়বে, কেননা স্কুল তো সে কামাই করেছে এবং কামাই করে সে কোথায় ছিল সেটা জানার জন্য সে তার বাবার কাছেও মারধর খেতে পারে। এইটা হাবু তার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, কিন্তু তার হঠাৎ মনে হলো বাবার কাছে শাস্তি পাওয়ার থেকে
তার স্যার সুধীরবাবুর কাছে শাস্তি পাওয়া অনেকটা সহজ, কেননা যাই হোক সেটা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ। এরপর বাবার কাছে শাস্তি পেলে সেটা তার স্কুলেও সে শাস্তি পাবে, তার বাবার কাছেও সে শাস্তি পাবে, তাই তার দু জায়গায় শাস্তি পাওয়া হবে। তাই যে কোনো একটা শাস্তিকেই সে মেনে নিতে চেয়েছিল এবং সেটা তার স্কুলের সুধীরবাবু স্যারের শাস্তি। তাই সব কিছু ভাবার পরও, স্কুল কামাই করা, কোথায় গিয়ে সময় কাটাবে সেই সব ভাবার পরও তার শেষমেশ মনে হয়েছিল যে তার স্কুলে ঢুকে ক্লাসে গিয়ে বসাটাই উচিত। এবং সে যখন স্কুলে ঢুকেছিল তখন সে শেষ বেঞ্চে না বসে থার্ড বেঞ্চের এক কোণে গিয়ে বসেছিল। এইটাই হচ্ছে হাবুর স্কুলে ঢোকার আগের মুহূর্তের ঘটনা, যে সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে এই সব কথাগুলোই সে ভাবছিল। এরপর কি বলছে, এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? সুধীরবাবু হচ্ছেন ক্লাসের স্যার। তো সেই স্যার যখন ক্লাসে ঢুকেছিলেন তার গত সপ্তাহে রচনার পড়া ছিল বাংলাদেশে বর্ষাকাল। তো তিনি যখন ক্লাসে ঢোকেন প্রত্যেকটা ছাত্রকেই তিনি বলেছিলেন যে রচনাটা যে যার খাতায় লিখে এনেছো সেই খাতা সে নিজে পড়বে, স্যারকে জমা দেওয়ার আগে সবাইকে নিজে নিজে স্যারকে পড়ে শোনাতে হবে। তার কারণ স্যার এটা বলেছিলেন যে যে নিজস্ব লিখেছো সে অন্য ছাত্রদের জানাতে পারছো না তুমি কি লিখেছো, বা অন্য ছাত্ররাও জানতে পারছে না তুমি কি লিখেছো। তার থেকে তুমি ভালো লিখেছো না খারাপ, তার ভাষা কত সুন্দর না তোমার লেখার ভাষাটা সুন্দর, এই সব জিনিসগুলো প্রতিটা ছাত্রের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য সুধীরবাবুর একটা মেথড ছিল যে ক্লাসের মধ্যে পড়াটা ছাত্রদেরকে নিজে বলে আগে শোনাতে হবে, তারপরে ক্লাস শেষে স্যার সেই খাতাগুলো জমা নিয়ে গিয়ে বাড়িতে চেক করবেন। তার মেথড এমন হবার যুক্তিটি কি? অবশ্যই তার মেথডটা খুবই সুন্দর, কেননা একটা ছাত্র তার নিজস্ব অভিজ্ঞতা থেকে তার নিজের লেখাটা খাতায় লিখছে এবং সেটা যদি শুধুমাত্র স্যার আর সেই ছাত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে অন্য ছাত্ররা জানতে পারছে না যে সে দ্বিতীয় ছাত্রটি কি লিখছে। তার যখন ধরো কোনো প্রথম ছাত্রটা কি লিখছে দ্বিতীয় ছাত্র জানতে পারছে না, তখন তার এর লেখা সমস্তটাই অন্যরকম হয়ে আছে। তো গল্পে আমরা দেখতে পাবো যেহেতু স্যার এটা ছাত্রদেরকে পরস্পর বলাচ্ছেন, মানে স্যারের সামনে পড়ে শোনাতে হচ্ছে কে কি লিখে এনেছে, এই সব কথাগুলো শুনে শুনে কিন্তু হাবু নিজের মনের অভিজ্ঞতা থেকে পুরো একটা বর্ষাকালের রচনা কিন্তু বলেছিল না লেখার সত্ত্বেও। তো অবশ্যই এই মেথডটি খুবই যুক্তিপূর্ণ, কেননা একটা ছাত্রকে পরিপূর্ণভাবে তৈরি করার ক্ষেত্রে এই যে মেথডটা, এই যে পড়ে পড়ে শোনানো, আমার লেখাটা অন্যজন শুনছে, অন্যের লেখাটা আমি শুনছি, ভুল ঠিক সমস্তটা আমাদের নিজেদের চোখের সামনে নিজেদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো এই মেথডটা কিন্তু খুবই যুক্তিপূর্ণ। এরপর কি বলছে, রচনা পড়ার সময় সুধীরবাবু প্রফুল্লকে কেন থামিয়ে দিয়েছিল এবং তাকে কি পরামর্শ দিয়েছিল। যখন ক্লাসে ঢুকে স্যার প্রথমেই প্রফুল্লকে রচনা পড়ে শোনাতে বলেছিলেন তখন প্রফুল্ল উঠে দাঁড়িয়ে ঝরঝর করে তার রচনাটা পড়ছিল। যখন সে রচনাটা পড়ছিল তখন স্যার তার কপালে একটু ভাঁজ ফেলেছিলেন। অন্য ছাত্ররা দেখে বুঝতে পারছিল যে স্যারের প্রফুল্লের রচনা পছন্দ হয়নি। কেন না, সে দে সরকার নামক একটি বই থেকে হুবহু কপি করে রচনাটা লিখে এনেছে। তার মধ্যে কোনো সাহিত্যিক ভাষা বা কোনো নিজস্ব অভিজ্ঞতা নেই, কোনো লেখার মান নেই, নিজস্ব কোনো মান নেই। সেটা একজন লেখক লিখেছেন, তার লেখাটাই প্রফুল্ল ক্লাসের মধ্যে লিখে এনেছিল বলেই সুধীরবাবু প্রফুল্লকে লেখাটা পড়তে বারণ করেছিল এবং তাকে পরামর্শ দিয়েছিল যে পরবর্তী দিনে বা পরের দিনে যেন সে আবার একটা রচনা ভালো করে লিখে আনে এবং সেটা দে সরকারের বইকে কপি করে নয়, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে নিজের চোখে দেখা বর্ষাকাল কি সেই জিনিসটা মাথায় রেখে সে যেন পরবর্তী দিনে স্যারকে আবার বাংলাদেশে বর্ষাকাল রচনাটা লিখে এনে দেয়। এরপর বলছে সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। সেই মুদ্রা দোষ কি? মুদ্রা দোষ হচ্ছে, মনে থাকবে তো কথাটা কাকে বলেছিলেন? সুধীরবাবু এই কথাটা নিতাইকে বলেছিল। বলেছে কিভাবে তার বহিঃপ্রকাশ ঘটে,
বহিঃপ্রকাশ ঘটেছিল যখন গ্রীষ্মকালে মর্নিং স্কুলে স্যার ক্লাস নিতে ঢুকেছেন। প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড হয়ে যাওয়ার পর যখন টিফিনের আগের পিরিয়ডে স্যার ক্লাস নিতে ঢুকেছেন, তখন তিনি রচনাটা যে পড়া দিয়েছিলেন সেই লেখাটা তিনি ক্লাসের মধ্যে পড়ে শোনাতে বলছিলেন। প্রথমে প্রফুল্লকে ধরার পর যখন স্যার নিরাশ হন যে তার রচনা পছন্দ হয়নি, তারপর তিনি দ্বিতীয়বারে নিতাইকে পড়াটা ধরেছিলেন এবং নিতাইকে পড়া ধরার পর যখন জানতে পারেন যে নিতাই সেই পড়াটা করেনি এবং কেন করেনি, তার মায়ের জ্বর সর্দির কারণে ডাক্তার বদ্যি ওষুধপত্র আনা নেওয়া করতে করতে তার পড়ার সময় হয়নি। এইটা জানার পর যখন নিতাই বসতে যাচ্ছিল, ঠিক সেই সময় স্যার বলে যে তোমার মা যদি এতটাই অসুস্থ তাহলে কালকে রাতে গোসাই বাড়িতে কীর্তন কী করে শুনতে গেছিল। এই প্রশ্নটা স্যার নিতাইকে করে এবং বুঝতে পারে যে নিতাই পুরোপুরি মিথ্যে কথা বলছে এবং এই মিথ্যা কথা বলার জন্য স্যার তাকে শাস্তি দিয়েছিল কি, যে সে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়াবে এবং টিফিনেও সে ক্লাস থেকে বেরোতে পারবে না এবং তাকে বলেছিল যে পরের দিন যেন সে অবশ্যই রচনা তার খাতায় লিখে আনে, কেননা পরপর তার দুবার বাংলাদেশে বর্ষাকাল এবং তার আগে যে রচনা পড়া দিয়েছিল সেই পরপর দুবার সে রচনা লিখে আনেনি। তাই স্যার তাকে বলেছিল যে তুমি যদি রচনা না লেখো তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে, মনে থাকবে তো। এই কথাটা কিন্তু স্যার বলেছিল। তো এটাই হচ্ছে স্যারের মুদ্রাদোষ, অর্থাৎ এই কথাটা তিনি প্রত্যেকের ক্ষেত্রেই ব্যবহার করে থাকেন। তো এই প্রশ্ন উত্তরগুলোই আমি তোমাদের সাথে কিছু কিছু আলোচনা করলাম। গল্পটা থেকে তোমরা আরও অনেক প্রশ্ন উত্তর পাবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তরগুলো অবশ্যই দেওয়ার। হাবুর বিপদ নিয়ে যেটুকু সারসংক্ষেপে তোমাদের সামনে বলা যায় আমি তোমাদেরকে বললাম। আশা করছি তোমরা গল্পটা সম্বন্ধে একটা ধারণা পাবে, বুঝতে পারবে যে গল্পটা কী নিয়ে লেখা বা কেন, কী জন্য লেখক এই লেখাটা লিখেছেন, সমস্তটা হয়তো তোমরা বুঝতে পারবে। তো এই হাবুর বিপদ থেকে যে কোনো ধরনের এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে এবং অন্যান্য যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে LRNR এই অ্যাপটি ডাউনলোড করবে এবং ব্যবহার করবে।